এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এমন একজন অভিনেত্রী যিনি খুবই ছোট বয়সে অনেক সফলতা লাভ করেছেন, যার প্রতিটি ফিল্মকে আপনারা ভালোবেসেছেন, পছন্দ করেছেন। এমন এক অভিনেত্রী যার বিষয়ে বলা হয় তিনি ন্যাচারাল, ভার্সেটাইল আর নতুন প্রজন্মের সবথেকে হিট স্টার আলিয়া ভাট। আর আলিয়ার উপর আজকের এই মোকদ্দমার জাজ হলেন স্বনামধন্য পত্রকার শশী সানি। আর আজকের এই মোকদ্দমা শুরু করার আগে শশী সানি, আজকের জাজ, আপনার অনুমতি চাইব মামলা শুরু করার জন্য। বিচার প্রক্রিয়া শুরু হোক। আলী, একটা কথা আপনাকে আর দর্শকদের জানাতে চাই, একটি কাকতালীয় বিষয়। আপকি আদালতের বয়স আলিয়া ভাটের বয়সের থেকে মাত্র 2 দিন বেশি। যখন আপকি আদালতের প্রথম টেলিকাস্ট শুরু হয় তার 2 দিন পর আপনি জন্মগ্রহণ করেন, আর এটা খুবই গর্বের বিষয়। আর আপনার বয়সের কথা মাথায় রেখে যদি আমি একটু নরম হয়ে যাই তাহলে একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি তো অবশ্যই, এটাতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মামলা আলিয়া ভাটের ওপর প্রথম অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার আলিয়া ভাটের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি নিজের ইমেজকে নিয়ে অতিমাত্রায় সচেতন। দেখুন, আপনার অভিনয়কে পছন্দ করা হয়েছে। ন্যাচারাল, ভার্সেটাইল, হাইওয়ে একটা ডেয়ারিং সিনেমা ছিল, আর তারপর উড়তা পাঞ্জাব, খুব ভালো অভিনয় করেছিলেন সেখানে। কিন্তু রিসার্চের সময় জানতে পারলাম যে আপনি জীবনে অন্য কিছু করতে চাইছিলেন। আসলে আম, আমি যখন এনাদের মানে স্পেশালি যখন আমি করিশ্মা কাপুর আর গোবিন্দাকে স্ক্রিনে দেখি টিভিতে, মানে যখন আমি অনেকটাই ছোট ছিলাম, আমি জানতামই না যে অ্যাক্টিং কাকে বলে। আমি তো শুধু এই এই দুজন, আমি শুধু এটুকু বুঝতাম যে এই দুজন সব জায়গায় নেচে বেড়ান, গার্ডেনে, কখনো রাস্তায়, তারপর কখনো ট্রাকের উপর, খাটের উপর, ওনারা সব জায়গায় নেচে বেড়াচ্ছেন। তো আমার এই শখটা এখান থেকেই শুরু হয় যে আমাকে ওনাদের মতন নাচতে হবে। আমি এটা জানতাম না যে সিন করতে হবে, অ্যাক্টিং করতে হবে, কথাও বলতে হবে। এটা নাচ দিয়েই শুরু হয়েছিল শখটা। আর অনেক পরে গিয়ে আমি বুঝতে পারি যে পুরো সিনেমাটা করতে হয়। আর আমি বলেছিলাম হ্যাঁ, আমি করে নেব, ঠিক। তাহলে করিশ্মা, গোবিন্দা, শাহরুখ এদের দেখার জন্য স্কুল বাঙ্ক করে যেতেন আপনি? কখনো কখনো বাঙ্ক করতাম, কিন্তু আসলে রোববারে এতগুলো সিনেমা দেখা যেত, তো তাই টিভির সামনে নিজেকে পার্ক করতাম আর সেখানে বসে আমি সব সিনেমা দেখতাম। কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন কারোর সিনেমা দেখার জন্য বাঙ্ক করতে হয়, কারণ সময়টা খুবই কম থাকে। পড়াশোনা করতে হবে, সিনেমা দেখতে হবে, অনেক কাজ। তো ইচ্ছা ছিল প্রথম সিনেমা করবেন কুছ কুছ হোতা হ্যায়ের মতো? হ্যাঁ, বলতে পারেন, কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়ে গেছিল, কারণ করণ জোহর আমার সিনেমাটা ডিরেক্ট করেছিলেন। আর ওনার ডিরেকশনে কাজ করাটাই আমার কাছে স্বপ্ন পূরণের সমান। তো কি এক্সপেরিয়েন্স হয়েছিল প্রথম সিনেমা? অনেক নার্ভাস হয়ে অবশ্যই আমি পড়েছিলেন? খুব নার্ভাস হয়ে পড়েছিলাম, কারণ আমি তখন ১৭ বছরের ছিলাম যখন কাজটা শুরু হয়। যখন শুটিং শুরু করেছিলাম তখন আমার ১৮ বছর বয়স হয়ে গিয়েছিল। আমি কিছু জানতাম না। আমি শুধু করণ স্যারকে নকল করেছিলাম। আমি আজকেও এটা বলি যে করণ যদি সিনেমাগুলো অভিনয় করে না দেখাতেন তাহলে আমি জানতাম না যে আমি কি করতাম। তাহলে শুধু এদিক থেকে ওদিক আমি ঘুরে বেড়াতাম সিনেমাটাতে। উনি পুরোটাই আমাকে পারফর্ম করে দেখিয়েছিলেন। শুধু একটাই মুহূর্ত ছিল যখন আমি ঠিক এইভাবে মানে সজাগ হয়ে যেতাম, সেটা হলো গানের সময়। এইজন্যই। কারণ আমি জানি যে গান যখন শুরু হয় তখন আমি পুরোপুরি মুক্ত হয়ে যাই। আমার প্রচন্ড কমফোর্টেবল লাগে। কিন্তু দেখুন, ওই গান শুরু হওয়ার আগে আপনি আপনার বাবা মহেশ ভাটের অফিসে গিয়ে অনেক কান্নাকাটি করেছিলেন, চোখে জল ঝরিয়েছিলেন। হ্যাঁ, আসলে উনি আমাকে কাঁদিয়েছিলেন। আমি আমি খুব সুইটলি উনাকে মেসেজ করেছিলাম। জানি না কেন এর আগে আমি এরকম কখনো করিনি যে আমি বাবাকে মেসেজ করে বলি আমার মনের ভেতরে কি চলছে। কারণ আমি নিজের কথা খুব একটা কাউকে বলতে চাই না।
আম আমি কোথাও যাচ্ছিলাম, হঠাৎ ওনাকে মেসেজ করি, "বাবা, আমি খুব নার্ভাস ফিল করছি।" তো উনি বললেন, "অফিসে চলে এসো।" ঠিক আছে? আমার মনে হয়েছিল আমরা কথাবার্তা বলব একা। কিন্তু না, গিয়ে দেখি ওখানে ইমরান হাশমি ছিল, আমার বোন পূজা ছিল, আমার কাকু মুকেশ ভাট ছিলেন, আরও অনেক লোক ছিলেন। আ সেই মুহূর্তে সেখানে ৭-৮ জন লোক ছিলেন। আমার বাবা যখন বসেন তখন একটা আসর বসে যায়। সবাই একসাথে বসে আর উনি এইভাবে বসে থাকেন। সেরকম একটা অবস্থা ছিল। আমি ভিতরে গেলাম হাঁটতে, হাঁটতে। আমি হাসছিলাম না, মুখটা একটু গম্ভীর ছিল। আর বাবা বললেন, "আলিয়ার প্রচণ্ড নার্ভাস লাগছে, এসো মাঝখানে দাঁড়াও।" তো আমি ভাবলাম, ঠিক আছে, এটা কি হচ্ছে? তো উনি ঘরের মাঝখানে আমাকে দাঁড় করালেন। অনেকটা এই আদালতের মতনই অবস্থা ছিল। তো সেখানে দাঁড় করিয়ে উনি আমাকে বললেন যে, "এবার তুমি আমাদেরকে বলো যে তোমার মনের ভেতরে কি চলছে?" তো ১ম এ আমি খুব বিরক্ত হয়ে গেলাম যে, বাবা এরকম হয় নাকি? সবার সামনে দাঁড় করিয়ে এবার বলতে বলছে কি চলছে আমার মনে? যাই হোক, আমি আমার কথা শুরু করলাম আর বলতে, বলতে আমি কেঁদে ফেললাম। কারণ সবথেকে বেশি ভয়টা ছিল যে, আম যখন আমি বুঝতে পারি যে, যে জিনিসটা আমি জীবনে করতে চাই সেটাতে আমি ভালো নই। তখন সেটাতে আমি পার্টিসিপেট করার জন্য খুবই ভয় পাই। কারণ আমি তো তখনও জানি না যে আমি কিভাবে সেটাকে করব। Um, and then I realized the minute I said that this whole process আপনারও হয়। আপনি একটু আগেই বলছিলেন যে এই শোটা শুরু করার আগে আপনিও নার্ভাস ফিল করেন। আমি সবার সামনে বলার জন্য বলেছিলাম নাকি? না, কিন্তু এটা তো ভালো জিনিস। কারণ নার্ভাসনেস আপনার কাজটাকে আরো ভালো করে তোলে। আর সেই জন্যই টাচউড আপনার শোটা ২৫ বছর ধরে চলছে। আহ তো আমিও প্রতিটা শট দেওয়ার আগে, ক্যামেরার সামনে আসার আগে নার্ভাস ফিল করি। আর এটাই যদি সত্যি হয় তাহলে সবার আশীর্বাদে আমার কেরিয়ারও ২৫ বছর ধরে তার চলবে। থেকে অনেক বেশি হবে, অবশ্যই Hopefully. হবে। যখন প্রথম ফিল্ম হিট করে তখন ভাট সাহেব আমাকে বলেছিলেন যে উনি আপনার কাছে গিয়ে আপনার অটোগ্রাফ চেয়েছিলেন। হ্যাঁ। উনি নিজে একজন এত বড় সেলিব্রিটি, ডিরেক্টর, কেমন ফিল করেছিলেন আপনি? আমার ভালোই লেগেছিল। আমি ওনাকে অটোগ্রাফ দিচ্ছি। উনি খুব ইমোশনাল, কিন্তু সবাইকে সেটা উনি দেখাতে চান না। কিন্তু উনি সেই অটোগ্রাফটা ল্যামিনেট করে রেখেছিলেন। আর অনেক বছর পরে, মানে কিছু বছর পরে সেই অটোগ্রাফটাই উনি আমাকে ফেরত দিয়েছিলেন আমার জন্মদিনের উপহারে। কারণ তাতে আপনি লিখেছিলেন, থ্যাংক ইউ পাপা ফর নট হেল্পিং মি অ্যাট অল। ঠিক। থ্যাংক ইউ পাপা ফর নট হেল্পিং মি অ্যাট অল। কারণ এটার মানে যে আমার ১ম সিনেমা, আমি চাইলেই উনার সাথে করতে পারতাম। কিন্তু উনি আমাকে হয়তো অনেক সাহায্য করতেন এবং আমার মাও সেই অর্থে ওনারা আমাকে আমার মতন ছেড়ে দিয়েছিলেন। আর ওনারা হয়তো এটা ডিসাইড করেছিলেন যে আমার নিজের সিদ্ধান্ত নিজেরই নেওয়া উচিত। আর আমিও সেটাই ফলো করি। আমি ঠিক ভুল যাই করি ওনারা সাপোর্ট করেন। বাট দ্য অনলি ওয়ে আই ক্যান বি আলিয়া ভাট অ্যান্ড নট মহেশ ভাটস ডটার আলিয়া ভাট ইজ ইফ আই ডিড ইট বাই মাইসেলফ। তো সেই জন্যই বেশিরভাগ বাবা-মারাই এটা মনে করেন যে ওনাদের সবসময় আগলে রাখতে হবে। আমার মনে হয় যে উল্টোটাই হওয়া উচিত, যে আপনার সন্তানকে ছেড়ে দিন, উঠতে দিন। পড়ে গেলেও তাকে সাপোর্ট করুন। তো সবাই হয়তো আপনাকে এটা জিজ্ঞেস করেন যে এত বড় ডিরেক্টর, উনি আপনার জন্য কোনো সিনেমা কেন করেননি, কেন আপনাকে ব্রেক হ্যাঁ, দেননি? সবাই এখনো জিজ্ঞেস করেন যে ওনার সঙ্গে কবে কাজ করবেন, কবে সিনেমা করবেন? আমি বলি, "একটু দাঁড়ান। ভালো জিনিসের জন্য একটু সময় লাগে।" ভাট সাহেব আপনাকে কতটা ভালোবাসেন আর সেই বিষয়ে একটা তথ্য আমার কাছে আছে, একটা মেসেজ আছে, ও, সেটা আপনাকে শোনাতে চাই। এটা সেই মেসেজ যেটা উনি কিছুক্ষণ আগেই আমাদের রেকর্ড করে পাঠিয়েছেন ওহ! আলিয়া ভাটের জন্য। আচ্ছা। আলিয়া হচ্ছে এক আশ্চর্য সৃষ্টি। এবার দেখুন না, রজতবাবু, আপনার আদালতে আমার পৌঁছতে পৌঁছতে ৫০ বছর লেগে গেছিল। আর আলিয়া ২৫ বছরেই পৌঁছে গেছে। কি আশ্চর্য কাণ্ডটাই ঘটিয়েছে বলুন? যে এত কম বয়সে এ এত কিছু করে ফেলেছে। লোকেরা বলেন, এবং ঠিকই বলেন, যে ব্র্যান্ড মহেশ ভাট, যে প্রায় কবরস্থান অবধি পৌঁছে গেছিল, তাকেও দ্বিতীয়বার পৃথিবীতে জন্ম দিয়েছে ও। আর আমার এটা সৌভাগ্য যে আমার নিজের মেয়ে এটা করেছে। কারণ যখন আপনার বাচ্চা আপনার চেয়েও বেশি উন্নতি করে, আপনি বুঝতেও পারবেন না যে আপনার হৃদয়ের ভেতরটা কতটা আনন্দের অনুভূতি পায়। একটা অদ্ভুত ভাব। আলিয়া, আমি এটা তোমাকে বলতে চাই যে এখনো পর্যন্ত
শুধু ওপরেই সবকিছু হচ্ছে, এখনো মাইলের পর মাইল পথ হাঁটা বাকি আছে, আর অনেক কিছু করতে হবে। মাথা ঠান্ডা রাখবে, কারণ এখানে খুব শিগগিরই বেশিরভাগ লোকেরই মাথা খারাপ হয়ে যায়। এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমাকে। গেট ক্লোজ টু পিপল, লার্ন ফ্রম পিপল অ্যান্ড শেয়ার all your assets and wisdom with the people. Love you. এর থেকে ভালো মেসেজ তো কেউ দিতে পারবে না, কোনো বাবা নিজের মেয়েকে দিতে পারবে না। আপনিও কিছু বলতে চান ভাট সাহেবকে? আপনার চোখে জল দেখছি। আহ, আমি শুধু এটুকুই বলতে চাই যে মহেশ ভাট কোনোদিন কবর অবধি পৌঁছতে পারেন না। আহ, ওনার জন্যই আজ আমার মনে হয় যে কারণটা মানে লোকেরা যখন আমাকে জিজ্ঞেস করেন যে আপনি আলাদা আলাদা চরিত্র কি করে করেন, আপনি চরিত্রগুলোকে কি করে বোঝেন, তার একটাই কারণ যে আমার বেড়ে ওঠা ওনার জন্য, আমার মায়ের জন্য। আম, তাই থ্যাংক ইউ। কারণ যদি আ আপনারা মানে যা আমি করেছি, আপনাকে গর্ববোধ করিয়েছি, সেটাও হতো না। সো থ্যাংক ইউ। আলিয়া, সত্যি এই কথাগুলো আপনাকে সবাই জিজ্ঞেস করে। যেমন ধরুন হাইওয়ে সিনেমাটা, কি করে এই রোলটা আপনি বেছে নিয়েছিলেন? বড়ই চ্যালেঞ্জিং, বড়ই ডেয়ারিং একটা রোল ছিল। আসলে যখন ইমতিয়াজ আমার কাছে এসেছিল ওই সিনেমাটা নিয়ে, আমি মানে পুরোপুরি শকড হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পর ইমতিয়াজ আলী আমার কাছে আসছেন। উনি এমন কি দেখলেন? কারণ স্টুডেন্ট সিনেমাটা খুব গ্ল্যামারাস ছিল, আর অ্যাক্টিং করার মতন ওই সিনেমাটাতে আমি জায়গা পাইনি আমার মনে হয়। একটু নাচানাচি করেছি, হ্যাঁ, খুব গ্ল্যামারাস, খুব সুন্দর সিনেমা ছিল। কিন্তু আমার মনে হয় যে এতটা ভারী একটা চরিত্র আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব। আর ইমতিয়াজ আলী একজন খুবই ভালো আ জনপ্রিয় এবং নামকরা ডিরেক্টর। আমার কতগুলো পছন্দের সিনেমা বানিয়েছেন। 'জব উই মেট', 'রকস্টার', 'সোচা না থা'। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। পারলে আমি তো ওনাকে পয়সা দিতাম আমাকে সিনেমায় নেওয়ার জন্য। কিন্তু উনি আমার কাছে আসেন আর উনি আমাকে জিজ্ঞেস করেন আমি সিনেমাটা করব কিনা। আমি খুব এক্সাইটেড হয়ে যাই এবং হ্যাঁ বলি। আর সেই সময়ও আমার বাবা বাড়িতে ছিলেন যখন উনি এসেছিলেন। সবাই একসাথে বসেছিলাম। মনে হচ্ছিল আমার সম্বন্ধ দেখা হচ্ছে। আর বাবা এইভাবে বসেছিলেন স্ক্রিপ্ট হাতে নিয়ে। তারপর উনি আমার হাতে দিয়ে দেন। আম হ্যাঁ, হাইওয়ে করার সিদ্ধান্ত নিয়ে আমি খুবই আনন্দিত। আম কারণ ঐরকম একটা এক্সপেরিয়েন্স আম হয়তো আমি পরে কোনোদিনই পেতাম না। কারণ সেই সময় আমাকে কেউই চিনত না। তাই আমি মন খুলে কাজ করতে পেরেছি। উনি অ্যাজ অ্যান অ্যাক্টর আপনাকে এস্টাবলিশ করে হ্যাঁ, দিয়েছিলেন। কিন্তু এটাকে আমি এস্টাবলিশ বলব না। কিন্তু একটা দাঁড়ানোর জায়গা পেয়েছি। আর উড়তা পাঞ্জাব এটাও একটা কন্ট্রোভার্সিয়াল সিনেমা ছিল। সত্যি কথা বলতে কি আমার সাথে মানে আমার সিনেমার সাথে ঐরকম কন্ট্রোভার্সি তার আগে কোনোদিনই হয়নি। তাই খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম। কারণ স্পেশালি যেরকম টপিক নিয়ে ওই সিনেমাটা ছিল, আমার মনে হয়েছিল যে মানুষের জ্ঞান বৃদ্ধির জন্য অন্তত এই সিনেমাটা দেখা উচিত। যখন সেন্সর বোর্ডের তরফ থেকে বাধা আসতে শুরু করেছিল, আই ওয়াজ ভেরি হার্ট, আই ওয়াজ ভেরি আপসেট। কারণ আমি আমার সিনেমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। প্রচণ্ড সেনসিটিভ হয়ে যাই, খুবই ডিফেন্সিভ হয়ে যাই। কারণ সত্যি কথা বলতে কি একটা সিচুয়েশন, একটা সামাজিক সিচুয়েশন যেটার বিষয়ে আমাদের দেশের জানা উচিত। মানুষদের জানা উচিত। কিন্তু তারপরেই অবশ্যই আমাদের মাননীয় ন্যায়ালয় এসে আমাদের সব সমস্যা মিটিয়ে দিয়েছিলেন। আর আমরা সবাই খুব আনন্দ পেয়েছিলাম। আ তারপরে সিনেমা রিলিজ হয়ে যায়। কিন্তু সিনেমা রিলিজ হওয়ার আগেই সিনেমাটা লিক হয়ে গেল অনলাইনে। সেইদিন আমি কন্ট্রোল করতে পারিনি। আমি আমি ভেঙে পড়ি। যখন আমি জানতে পারি যে সবে সমস্যাটা মেটার পর সিনেমাটা লিক হয়ে গেল। মানে এটা কি করে সম্ভব? আমরা কিছু একটা ভাবছিলাম, অন্য আরেকটা কিছু হয়ে গেল। আমাদের ইন্ডাস্ট্রির এটা একটা বড় প্রবলেম। পাইরেসির সংখ্যা সত্যি অনেক বেশি। আ তাই জন্য আমি সবসময় বলি যে প্লিজ, প্লিজ, প্লিজ পাইরেটেড সিনেমা দেখা বন্ধ করুন। কারণ আমরা খুব কষ্ট করে সিনেমা বানাই। আর তারপর যখন এরকম কিছু একটা ঘটে তখন সত্যিই মনটা ভেঙে যায়। আশা করি এরকম আর কখনো হবে না। আইন তো আছে, কিন্তু সেগুলো কেউ মানে না। কিন্তু আমরা চেষ্টা করতে পারি। এই যে হাইওয়ে, উড়তা পাঞ্জাব, এগুলো তো বেশ সিরিয়াস একটা সিনেমা। তারপর শাহরুখ খানের সাথে হ্যাঁ।
তো পুরোটাই একটা আলাদা রকমের হ্যাঁ, চরিত্র, আলাদা রকমের হ্যাঁ। ক্যারেক্টার ছিল। শাহরুখের সাথেও কাজ করে নিশ্চয়ই ভালো খুব লেগেছে? ভালো লেগেছিল। যেমন আপনি একটু আগেই বললেন যে আমি অনেকদিন থেকেই ওনার বড় ফ্যান ছিলাম। আর ওনার সাথে দেখা করার পর তো আরো বড় ফ্যান হয়ে গেছি। কারণ আম আমার বিশ্বাস যে আপনারা সবাই জানেন হি ইজ দ্য মোস্ট চার্মিং অ্যান্ড দ্য মোস্ট লাভিং পারসন। উনি সবাইকে এত ভালোবাসেন, স্নেহ দেন, এত শ্রদ্ধা করেন। আমার মনে হচ্ছিল যে উনি শাহরুখ খান নন, আমি শাহরুখ খান। উনি যেভাবে আমায় ট্রিট করেছিলেন, আর শুধু আমায় নয় সবাইকে, সেটের মাঝখানে সব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টেকনিশিয়ান সবার সাথে উনি এতটাই মিলেমিশে থাকেন। আর ফিল্মটা করার সময় আমি ওনার থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, যেটা হলো নিজের স্টারডমের যে বোঝাটা আছে, আমরা বোঝা বলি কারণ খুব ভারী হয় স্টারডম ক্যারি করা। উনি নিজে কোনোদিনই সেটার ভার নিজের ওপর নেননি। আমরা কখনো বুঝতেই পারিনি যে উনি শাহরুখ খান। উনি যখন ঘরে ঢোকেন, হ্যাঁ, সবার নজর ওনার দিকে যায়। কিন্তু উনি কখনোই সেরকম অ্যাটিটিউড দেখান না। হি ইজ দ্য মোস্ট ডাউন টু আর্থ, এতটাই লাভিং। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি মানুষ হিসেবে এবং অবশ্যই অ্যাক্টর হিসেবে। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আলিয়া ভাটের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল একতাতে শক্তি থাকে, এই কথার মানে কি? আপনি বলেছিলেন একতা কাপুর শক্তি কাপুরের মেয়ে। না, আমার ফেভারিট জোকটা আমি বলছি। আমি একটা দোকানে যাই আর গিয়ে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখাতে বলি। উনি আমায় এসে ফ্ল্যাগ দেন। আমি দেখে বলি, ঠিক আছে, কিন্তু অন্য রঙের হবে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন নতুন প্রজন্মের সব থেকে সফল অভিনেত্রী আলিয়া ভাট। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার আলিয়া ভাটের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি হলেন কন্ট্রোভার্সি কুইন। আলিয়া, 2 বছর আগে হয়তো আপনার মনে আছে শাহরুখ খান আমার বলেছিলেন যে আপনি আলিয়া ভাটকে ডাকুন আপকে আদালতে। তো আমি বলেছিলাম একটা ছোট্ট সাদাসিধে মেয়ে। তাতে উনি বলেছিলেন যে ও সাদাসিধে নয়, ও পুরো একটা চকলেট বোম। আমি বলেছিলাম এর তো কোনো কন্ট্রোভার্সি নেই। উনি উত্তরে বলেছিলেন উনি নিজেই বড় বড় কন্ট্রোভার্সি, আর ও যেখানেই যায় কন্ট্রোভার্সি ওর পেছনে পেছনে চলে আসে। তো সত্যিই কি আপনি ওগুলো তৈরি করেন? না, আমি কেন তৈরি করব? নে আমি তো শুনেছিলাম যে বড় বড় মানুষদের, বড় বড় ফিল্ম স্টারদের একটা ইচ্ছে থাকে যে তাদের নাম মানুষের মুখে ঘুরুক, সর্বত্র ছড়াক। তো আলিয়া ভাট কি কখনো লুকিয়ে লুকিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে নিজেই নিজেকে ডাফার বলেছিল একটা ইন্টারভিউতে, আর সর্বত্র আলিয়া ভাটের নাম ছড়িয়ে পড়েছিল? হুম। কতটা স্মার্ট পদক্ষেপ ছিল এটা? বিষয়টা ঠিক। তার কারণ আমি একটা সময় তো সত্যি খুব বোকা, বোকা কথা বলেছিলাম। আর সেই কারণেই আমার উপরে অনেক জোকস আসা শুরু হয়। লোকেরা বলতে শুরু করে যে, "ও কিছুই জানে না।" তো এটা আমি বিশ্বাস করি যে, যদি কেউ কিছু না জানে সেটা খারাপ নয়। তাই যদি আমি ১ম এই বলে দিই যে, "দাদা আমি কিছু জানি না, আমাকে ক্ষমা করে দিন।" তাহলে লোকেরা আমাকে ছেড়ে দেবেন আর আমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। খুব সিম্পল। রজনীকান্তের ওপর জোক শুরু হতে হতে 50 বছর লেগে গেছিল, আর শুধুমাত্র 5 মাসে আলিয়া ভাট পুরো পৃথিবীতে আলোচনার পাত্রী হয়ে উঠলেন। না, কেউ বোকার মতন হাবভাব দেখাতে চায় না। আ ওটা আমি কোনো প্ল্যান করিনি। হয়ে গেছিল। আম কিন্তু হওয়ার পরে যে কি হবে সেটা আমি জানতাম না। কিন্তু যা হয়েছে সব ঠিক আছে। আমি নিজেই এটা বলি যে শুনুন, আমার এই জোকগুলো নিয়ে কোনো অসুবিধে নেই। কারণ সেগুলো আমার পপুলারিটি বাড়াচ্ছে, বেড়ে গেছে। সিঙ্গাপুরে যখন আমি সিকিউরিটি চেকিং করাতে যাই তখন সবাই আমাকে চিনতে পারে। আমি ভেবেছিলাম বোধহয় আমার সিনেমার জন্য। কিন্তু তারা আমার জোকসগুলো সব পড়েছে। যদি জোকসগুলোর জন্য সিঙ্গাপুরের মানুষ আমাকে চিনতে পারে তাহলে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু এটা আমি নিজে তৈরি করিনি। দেখুন, অন্য ফিল্ম স্টাররা যারা আপনার জোকসের ওপর হাসাহাসি করেন, হুম। আপনি তাদের ব্যাংক ব্যালেন্স আর পপুলারিটির ওপর হাসেন। না, আমি সেটাও করি না। আম হ্যাঁ, সেটাও করি না। আমি নিজের উপরেই হাসি। আর যদি কোনো জোক বোকা, বোকা হয় আর আমার হাসি না পায় তাহলে আমি হাসব না। কিন্তু সেটা আমার দোষ নয়। আপনার জোক খারাপ, আমার কোনো আচ্ছা, দোষ কোন নেই। জোকসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং? যেমন আমি একটা পড়েছিলাম যে আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল একতাতে শক্তি থাকে, এই কথার মানে কি? আপনি বলেছিলেন একতা কাপুর শক্তি কাপুরের মেয়ে। তবে এটা ঠিকই আছে। এটা খুব স্মার্ট আনসার যদি আমি এটা কোথাও দিয়ে থাকি। না, আমার ফেভারিট জোকটা আমি বলছি। আমি একটা দোকানে যাচ্ছি আর বলছি যে, "ভাই ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখাবেন প্লিজ।" তো উনি এনে আমাকে ওটা দেন। আমি দেখে বলি, "ঠিক আছে, এটাতে আর কোনো রং পাওয়া যাবে?"
এটাই আমার আবার favorite। শুনেছিলাম সায়েন্টিস্ট আলিয়া ভাটের বিষয়ে স্কুলে জিজ্ঞেস করা হয়, তো এক ছাত্র উত্তর দেয় আলিয়া ভাট। তো টিচার জিজ্ঞেস করে আলিয়া ভাট, তো বাকিরা উত্তর দেয় না, ও তো তোতলা, তাই আরিয়াকে আলিয়া ভাট বলছে। তো আপনার উপর এরকম যতই জোকস তৈরি হতে থাকলো সেটা আপনার লাভই হয়েছে, মানে আপনার মতো হ্যাঁ, আমার মতে। মনে হয় না আপনার দাম বেড়ে গেছে? ওটা অন্য কারোর জন্য বা ওটা অন্য কোনো কারণেও হতে পারে, তবে দাম আমার বেড়েছে। এবার দেখুন, সেফাইতে সেই মহোৎসবে গেছিলেন, আপনি নেচেছিলেন সলমান খানের সাথে স্টেজের উপরে, তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল। একদিকে তো গরিব লোকজন আছেন, ওখানে দাঙ্গা চলছে, ওনাদের কাছে রাতে থাকার মতো জায়গা নেই, আর আপনারা ওখানে নাচ গান করছেন, আর আপনি বলেছিলেন দাঙ্গার কথা জানতেন না। আমি সেই সময়টায় সত্যি কিছু জানতাম না। মনে আছে আমার বাবা আমার সঙ্গে ছিল শোতে। আমার মনে হয় ইন্ডাস্ট্রির তরফ থেকে কথা বলেছিলেন বিকজ অফ দ্য সিচুয়েশন। হ্যাঁ, উনি খুবই দুঃখ পেয়েছিলেন, কিন্তু সলমান আপনাকে খুব সাপোর্ট করেছিলেন। সলমান বলেছিলেন এত ভালো পারফর্ম করেছে আলিয়া স্টেজের ওপরে, এত ভালো একজন পারফর্মার, এত ভালো অভিনেত্রী, ওর বিষয়ে এমন ভুলভাল কথার মানে কি? হ্যাঁ, কারণ আমি আমার আমার খারাপ লেগেছিল কারণ ওটা আমার সঙ্গে ১ম বার হয়েছিল যে এত বড় একটা ডিবেট হয়েছিল। আম আম আ আমি বুঝতে পারছিলাম না কারণ আমি খুব নতুন ছিলাম। আমি জানতাম না যে প্রতিটা অ্যাকশনের একটা রেসপনসিবিলিটি আর রিঅ্যাকশন থাকে। আর আমাদের সবসময় অ্যাওয়ার থাকতে হবে আমাদের কান্ট্রির সিচুয়েশন সম্বন্ধে যখনই কোথাও যাচ্ছেন। সেই সময়ের পর I became a little bit more aware আর হ্যাঁ, দ্যাটস ইট। চলো, এই যে ডাফার ইমেজটা তো কাজে এসেছে, একটা ক্রাউডেড মার্কেটে স্মার্ট এন্ট্রি পেয়ে গেলেন। আম সেরকম বলতেই পারি। ক্রাউডেড মার্কেটে স্মার্ট এন্ট্রি বা এটাও বলতে পারেন যে আমি নিজের জন্য একটা ইমেজ বানিয়েছি যেটা দ্যাট ইজ নট অ্যামংস্ট দ্য স্মার্ট পিপল। তো আমি সবসময় ইউনিক থাকবো। এটাও বলা যেতে পারে। দেখুন, সত্যি তো এটাই যে আলিয়া ভাট একটা বিশাল ব্র্যান্ড হয়ে গেছেন, নিজের জায়গা তৈরি করে নিল, পয়সা কামিয়ে নিল, সব পেল, সাথে তালিও। তো লাভ তো হলোই আপনার, কিসের? ইমেজ ক্রিয়েট করার, সোশ্যাল মিডিয়াতে এত আলোচনায় থাকার। আই থিংক ইমেজ ক্রিয়েট করা যায় না। আপনার নিজের ইমেজ অডিয়েন্স ক্রিয়েট করে। আপনার সিনেমা চুজ করে আপনার সিনেমা দেখে আপনাকে পছন্দ বা অপছন্দ করে আপনি যতই চেষ্টা করুন না কেন, সত্যি যেটা আপনার ইমেজ সেটাই দেখা যায়। আপনি যতই কন্ট্রোল করার চেষ্টা করবেন ততটাই বেশি মেকি দেখাবে। তো আমি কোনোদিনই ইমেজ বানানোর আ আ সেই অর্থে চেষ্টা করিনি। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি অ্যাক্টিং তখনই করি যখন ক্যামেরার সামনে থাকি। সিনেমা ক্যামেরার কথা বলছি। অফ ক্যামেরা I believe that I should be myself আর সেটাই যদি আমার ইমেজ হয়ে যায় তাহলে সেটাই ভালো। যে জনতা আপনার ইমেজ বানিয়েছে সেই জনতাকে জিজ্ঞেস করি তাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা। আলিয়া, আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই যে ইউ হ্যাভ আ ভেরি সফট, ভালনারেবল অ্যান্ড আ চাইল্ড লাইক ফেস, বাট টু বি ডুইং আ ফিল্ম লাইক রাজি, যেটা খুবই ইন্টেন্স একটা মুভি, সো হোয়াট মেড ইউ প্রিপেয়ার ফর দ্য রোল? মানে আপনি এতটা ইন্টেন্স রোল কি করে প্লে করলেন? আসলে ইনটেনসিটি যেটা থাকে সেটা ভিতর থেকে আসে। উপর থেকে আনা যায় না। দ্য রিজন ইন ফ্যাক্ট মেঘনাজি মনে করেন যে এই পার্টের জন্য আমি সঠিক। তার কারণ আমার সফট ফেস আর আমার চাইল্ড লাইক ফিচার। কারণ এই মেয়েটি আ খুব ইয়াং এবং একটা বড় কাজ করতে চলেছে। এই কন্ট্রাস্টটা আমাদের দরকার ছিল। মানে ইনটেনসিটির মানে এটাই নয়। ইনটেনসিটির মানে হলো যে ভিতর থেকে ফিল করতে হবে। আর ওই সিচুয়েশন এ একজন কিভাবে রিঅ্যাক্ট করে সেটা শুধু ফিল করলেই বাইরে আসে। তো প্রিপারেশন তো যেমন আমি বললাম জঙ্গা করেছি, এটা করেছি, ওটা করেছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্যামেরার সামনে আপনি যতই প্রিপারেশন করে আসুন না কেন, ফিলিংস না থাকলে পারফরম্যান্স ঠিক হবে না। হোয়াট ইম্পর্টেন্ট থিং ইন আ পারসন হুইচ ইমপ্রেসেস ইউ? আমার মনে হয় ঠিক সেই জিনিসটাই যেটা আমি এক্ষুনি বললাম। আম আমার মনে হয় এমন কিছু মানুষ আছেন যারা আ নিজেদের দুর্বল দিকটা, ভয়ংকর দিকটা, সংবেদনশীল দিকটা প্রকাশ করেন। আবার বেশিরভাগ লোকেরা তবে না বেশিরভাগ বলব না। কিছু, কিছু মানুষ আছেন যারা নিজেদের অতিরিক্ত আ আত্মবিশ্বাসী দেখাতে চান। আমি একদমই তা পছন্দ করি না। আমি মানুষের কোমলতা পছন্দ করি। আর এটাই আমার সবথেকে বেশি ভালো লাগার জায়গা। সত্যিকারের স্বাভাবিক, কখনো সুখী, আবার কখনো দুঃখিত। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আলিয়া, যেরকম প্রশ্ন অডিয়েন্স আপনাকে জিজ্ঞেস করেছে সেটা দেখে তো মনে হচ্ছে এনারা কেউ আপনাকে ডাফার ভাবেন না। ভাবেন না, না?
একজন আমাকে ভিউয়ার একটা প্রশ্ন পাঠিয়েছেন, যেটা সোশ্যাল মিডিয়াতে বলেছেন আলিয়া ভাট এলে জিজ্ঞেস করবেন। ওনার নাম আলুকে রেখেছিলেন। আমি ছোটবেলাতে আলুই ছিলাম। মানে অনেক বেশি গোলগাল ছিলাম। যখন আমি জন্মেছিলাম তখন সবাই আমাকে ছেলে ভাবত। আমার মা আমার মাথার উপর সবসময় বউ লাগিয়ে রাখতো। কারণ মা রেগে যেতেন। কারণ সবাই এসে বলত, "কি সুন্দর ছেলেটা।" মা বলত, "ও মেয়ে।" তো আমি আলু মানে আলিয়ার আলু হয়ে যাওয়ার কারণটা আমি প্রচন্ড গোলগাল ছিলাম। আর বাই ডিফল্ট আলু আমার পছন্দের খাবার। আলু ফ্রাই। এখন আলু ভাজা খান? কখনো, কখনো। বাবার জন্মদিনের দিন খাই কারণ ওটা আসলে উনার মায়ের রেসিপি। আম হ্যাঁ, আমি আলু খাই। আলু কোনো ক্ষতি করে না শরীরের। হ্যাঁ, হ্যাঁ, মানে সত্যি ক্ষতি করে না। না, লোক তো এটাই জানতে চাইছেন যে আলু থেকে আলিয়া কি করে হলেন আপনি? কি করলেন? অনেক কিছু করেছি। অন্য আরো জিনিস ছেড়ে দিতে হয়েছে। আ কিন্তু সত্যি কথা হলো আমি খাই, আমি খুব ভালোভাবেই খাই। আমি একজন পুরোপুরি ভারতীয়। আমার ওই স্যালাড-ফ্যালাড পছন্দ হয় না। আমার ভাত চাই, ডাল চাই, সবজি চাই। আর রুটির জায়গায় আমি রাগি রুটি খাই, কখনো জোয়ারের রুটি খাই। আমি অপশন পাল্টাতে থাকি। কিন্তু হ্যাঁ, সুগার একদমই খাই না। আ সুগার শরীরের অনেকটাই ক্ষতি করে। আর হ্যাঁ, কখনো, কখনো আমি পায়েস-টায়েস খেয়ে নিই। এভরিথিং ইন মডারেশন ইস গুড। আর আমি বেশি করে ওয়ার্কআউট করি। মানুষ আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে, কিন্তু আমার কাছে অভিযোগের একটা লম্বা লিস্ট আছে। ওকে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে আলিয়া ভাটের ওপর অভিযোগ আর প্রশ্নের আরো এক পর্ব। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে পরের অভিযোগ আলিয়া ভাটের ওপর। ফিল্ম স্টার আলিয়া ভট্টের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি সব গোপন কথা ফাঁস করে দেন। আলিয়া, আপনার ইন্টারভিউ আমি পড়ছিলাম। আপনি বলেছেন যে আপনার মা আপনাকে মিডনাইট পার্টিতে যেতে দেন না। হ্যাঁ, মানে যেমন সব কিন্তু এখন নয়। মানে যখন আমি ছোট ছিলাম, আমি এখন ছোটই আছি। কিন্তু যখন আরো ছোট ছিলাম, উনি পছন্দ করতেন না যে আমি পার্টি করতে বাইরে যাই। তিনি আমার জন্য চিন্তা করতেন যে বাইরে বেশি থাকা উচিত নয়। আর উনি মানে এটা তো ঠিক কথাই যে আমি একটা বাচ্চা মেয়ে। আর উনি চাইতেন যে আমি ডিসিপ্লিন মেইনটেইন করি। ভালোভাবে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর পার্টি-বার্টি না করি। আর এটাও লেখা হয়েছে আপনার বাবা মহেশ ভাট প্রতিটা ছেলের উপর নজর রাখতেন, ছেলেদের উপর নজর? যারা আপনার সাথে দেখা করতে আসতেন আর কি। আম হ্যাঁ, নজর রাখতেন না। একটুখানি মানে ওই এরকম হয়ে যেতেন। সেটা এখনো হন। এটা কোনোদিনই পাল্টাবে না। আমার মনে হয় বাবা, বাবাই থাকবেন দিনের শেষে। একবার আমি আমার কোনো ভালো বন্ধুকে আম একটা বড় গিফট দিয়েছিলাম ক্রিসমাস উপলক্ষে। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন যে, কত টাকা খরচা করলে তুমি এই গিফটের জন্য?" তো আমি বলে দিয়েছিলাম যা হয়েছে। যত টাকা খরচা করেছিলাম সেই সময়। একটু বড়ই ছিল। কোনো একটা চেয়ার বা ওরকম কিছু। আ তো বাবা বললেন যে, "ঠিক আছে, আমারও ঠিক এই দামেরই একটা প্রেজেন্ট চাই।" তো আমি বললাম যে, "এই মূল্যের আমি আপনাকে কি প্রেজেন্ট দেব?" বিকজ তিনি কিছুই পছন্দ করেন না। তিনি সারাক্ষণ বই পড়েন। তাই জন্য আমি এটাই ডিসাইড করলাম যে, আমার ক্রেডিট কার্ড উনার অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ করে দেওয়া হবে। আর যখনই উনার বই কেনার ইচ্ছে হবে, উনি আমার ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন। মানে আমি আমার বাবাকে সারা জীবন ধরে বই গিফট করতে থাকব। খুব ভালো একটা গিফট। কিন্তু এটা কম্পিটিশন এর জন্য হয়েছিল। কারণ উনার এটা ভালো লাগেনি যে একে আমার থেকে বেশি দামের প্রেজেন্ট কি করে দেওয়া হলো? I am your father আমার গুরুত্ব ওর থেকে অনেক বেশি। যখন বাবা এত নজর রাখেন, মা পার্টিতে যেতে দেন না, তাহলে আপনার সব গোপন কথাগুলো ফাঁস হয়ে যায় কি করে? রোজ ছাপা হয় এর সাথে বন্ধুত্ব, ওর সাথে রিলেশন, এই সব কিছু। কে ফাঁস আপ করে এসব? আপ আম সিক্রেট আমি এটা সিক্রেট ফাঁস হওয়া বলব না। কারণ সিক্রেটের মানে হলো যে আমার সিক্রেট আমি কাউকে বলেছি বা সে সবার সামনে ফাঁস করে দিয়েছে। আম আমি এটাকে স্পেকুলেশন বলব। কিছুটা সত্যি আর কিছুটা সত্যি নয়। এখন করণ জোহর বলেন যে আমার সাথে সব সিক্রেট ও শেয়ার করে। হ্যাঁ, উনার সাথে সবকিছু শেয়ার করি। আমি সবার সাথে মানে আমি কখনোই কোনো কিছু লুকোই না। সবার সাথে শেয়ার করি। তার কারণ হলো আমি এটা মনে করি যে আমার লুকোনোর কিছু নেই। শুধুমাত্র বাথরুমে গিয়ে আমি বাথরুমের দরজা বন্ধ করি। আ তাছাড়া আমি কিছুই লুকোই না। আমি মন খোলা। শুধু এটাই যে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলাটা পছন্দ করি না। আর যখন ছাপা হয় কখনো বরুণ ধাওয়ানের বিষয়ে, কখনো সিদ্ধার্থ মালহোত্রার বিষয়ে,
ম্যাগাজিনে, খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায়? তো আমি এটা বিশ্বাস করি যে যদি খবরটা সত্যি না হয় তাহলে আমার স্বাভাবিকভাবেই খারাপ লাগার কথা নয়। আমার সেক্ষেত্রে শান্ত থাকা উচিত। আর যদি সত্যি হয় তাহলে অবশ্যই আমাকে কোনো এফেক্ট করবে না। যা সত্যি তাই লিখেছে। তাহলে আমরা কি করে জানতে পারবো কোনটা সত্যি আর কোনটা সেটাই তো মিথ্যা? ব্যাপার। আম আমি কখনোই ১ম থেকেই অ্যাকসেপ্ট করতে চাই না। আমি ডিনাইও করতে চাই না। কারণ ডিনাই করার মানে হলো হ্যাঁ, অবশ্যই যদি খবরটা ভুল হয় তাহলে আমি ডিনাই করে দেব। কিন্তু বিষয়টা একটু জটিল করে ফেললেন না আপনি? এবার দেখুন, হ্যাঁ, যদি একদম মিথ্যে কথা হয়, যেমন ধরুন কেউ আমাকে বলল, "আপনি আমেরিকায় শিফট করছেন।" তাহলে অবশ্যই আমি বলব, "না।" বা কেউ যদি বলে, "আলিয়া, শুনতে পেলাম যে আপনি এই ছেলেটার সাথে আপনার কিছু আ আ চ চলছে।" আর যদি সত্যিই তাই হয়, তাহলে আমি অ্যাকসেপ্ট করতে চাই না বলে নাই বলব। আচ্ছা ধরুন আমি আপনাকে বলতে চাই যে এই ছেলেটার সাথে আপনার অনেক ছবি ছাপছে আজকাল। তো রিসার্চ করার সময় আমি দেখছি এই ছেলেটার ছবি বারবার করে আসছে। তো এই ছেলেটার বিষয়ে কিছু ছেলেটা কে? রণবীর কাপুর। যেমন আমি বলছিলাম যে আমি অ্যাকসেপ্ট বা ডিনাই করতে চাই না। আমি তো জিজ্ঞেস করছিলাম যে আপনার এনার সাথে আমার মুখ পুরো লাল হয়ে গেছে। আমি ১ম এ সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। হ্যাঁ। আমি তো আপনাকে একটা সহজ প্রশ্ন করছিলাম যে আপনি এনার সাথে একটা সিনেমায় কাজ করছেন, তো কাজ করে কেমন লাগছে? আপনি এটা মোটেই জিজ্ঞেস করেননি। আমি বোকা মানছি কিন্তু এতটাও বোকা নই। না, সিনেমার কথা বললে বলব খুব ভালো লাগছে। আর আম আমি শুধু সিনেমার কথাই বলছি। খুব ভালো লাগছে। আর সিনেমাটা রিলিজ করছে। আপনারা দয়া করে সবাই হলে গিয়ে দেখে আসুন। এই সিনেমার হিরো যার সাথে আপনি কাজ করছেন তার বিষয়ে আপনার কি কি ভালো লাগে? আম যেটা সবার ভালো লাগে একজন খুবই ট্যালেন্টেড অভিনেতা উনি। আর সিনেমাটা করার পর আম আমি ওনাকে আরেকটু বেশি চিনতেও পারছি। তাই আম আম আমি ইংলিশে বলছি। আ হি ইজ আ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর। উনি খুবই ভালো শিল্পী। বাট হোয়াট আই রিয়ালাইজড Why? English, sorry. What I realized while shooting the film is that he's the most জেন লাইক হিউম্যান বিইং আমি এর আগে কখনো দেখিনি। উনি এতটাই শান্ত, এতটাই রিল্যাক্সড, আমি সত্যিই এর আগে এরকম দেখিনি। সেটের ভিতরে হোক বা সেটের বাইরে হোক, উনি কোনো কিছুতেই বিচলিত হন না। আর সেটাই আমার মতে ওনার সবথেকে ভালো গুণ। ওই একটা গানও সকলের জন্য গায় না, জব সে মিলা হুঁ তেরা হোনে লাগা হুঁ। এটা আবার কোন গান? ফ্রম আজব? হ্যাঁ, হ্যাঁ। তেরা হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এটার কি কোনো একটু গেয়ে ডাবল শোনান। মিনিং ছিল? হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, না আমার জন্য গানটা গাননি। উনি গান করেন না বেশি। হ্যাঁ, কারণ লোকেরা সবাই মিলে এই যে খবরের কাগজে প্রশ্ন করছে, মিডিয়াতে ছাপা হচ্ছে, আর এক তো এই রণবীর, আর অন্যদিকে আরেক রণবীরের সাথেও আপনি ফিল্ম করছেন, রণবীর। রণবীর সিং। হ্যাঁ, ওনার সাথে আমার কোনো কিছু ছাপা হয়নি। জনতার মধ্যে থেকে যদি কেউ প্রশ্ন করতে চায় করতে পারেন। হ্যাঁ, আপনি সফলতার চূড়ায় পৌঁছে গেছেন। ওই জায়গায় পৌঁছানোর জন্য কোনো গোপন মন্ত্র আই ওয়ান্ট যে আপনি আমাকে বলুন আমি কি করে ওই জায়গায় পৌঁছাতে পারবো যেখানে রজতবাবু দাঁড়িয়ে আছেন। অনেস্টলি এটা কোনো গতানুগতিক উত্তর নয়। কিন্তু আমি সত্যি কোনো গোপন মন্ত্র জানি না। আর আমি এটাও বলতে চাই না যে আমি পুরোপুরি সাফল্য দোরগোড়ায় এসে পৌঁছে গেছি। আমি এটা বিশ্বাস করি যে আমি সবে শুরু করেছি। স্বাভাবিকভাবেই পরিশ্রম করাটা খুবই প্রয়োজন। কোনো রকমের গোপন মন্ত্র এখানে নেই। কিন্তু আপনার চোখের ভিতরে, আপনার হৃদয়ের ভিতরে আর আপনার মনের মধ্যে এই স্বপ্নটা আছে। তো সেই স্বপ্ন বাস্তবে পরিণত হবেই। আপনি শুধু স্বপ্ন দেখুন, ঠিক পরিণত হবেই। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর রিয়েলি অ্যাডোরেবল আলিয়া। থ্যাংক ইউ। তোমার গানের গলাও খুব মিষ্টি। আমি শুধু তোমার গলায় শুনতে চাই একটা গান, मैं तेनू समझावा क्यों। প্লিজ প্লিজ। मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी तू की जाने प्यार मेरा
मैं करा इंतजार हार तेरा, तू दिल तू यूं जान मेरी, जान मेरी। আবার একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে আলিয়া ভাটের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। দেয়ার ইজ নো ফিক্সড ফর্মুলা যে আপনি এই কারণে সাফল্যতা পাচ্ছেন। হ্যাঁ, এইভাবে আমি এটা বলতেই পারি যে আমার কাছে প্রথম অপরচুনিটি খুব তাড়াতাড়ি আসে, তার কারণ আমি মহেশ ভাটের মেয়ে বলে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন ফিল্ম স্টার আলিয়া ভাট। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার আলিয়া ভাটের উপর অভিযোগ হচ্ছে যে ইনি অসাফল্য বরদাস্ত করতে পারেন না। আচ্ছা আলিয়া, এটা কি সত্যি? আলিয়া, যদি কোনো কিছুতে আপনি ফেল হয়ে যান, স্কুল থেকে শুরু করে এখনো অবধি, তো চোখে জল চলে আসে? আমার মনে পড়ে আমি যখন ক্লাস 4-এ ছিলাম, আর আমাদের ওই যে হয় না অ্যানুয়াল স্পোর্টস ডে হচ্ছিল, আর আমি প্রতিটা স্পোর্টস ডেতেই পার্টিসিপেট করেছিলাম, আর প্রত্যেকবারই আমি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হতাম দৌড়নোয়। ক্লাস 4-এ ওনারা কিছু নিয়ম পাল্টে দিয়েছিলেন, জানি না কেন, আর বুক ব্যালেন্সিং এর রেস দিয়েছিল। এটা কোনো রেস নাকি? এতে আবার কি রেস? তো বই ব্যালেন্স করতে করতে প্রথমত আমার বইটা পড়ে গেল। আমি এত তাড়াতাড়ি যাচ্ছিলাম যে বইটাই পড়ে গেল। আর স্বাভাবিকভাবেই আমি ফার্স্ট হতে পারিনি, থার্ডও হতে পারিনি, ফোর্থও হতে পারিনি, কারণ সত্যি কথা বলতে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমি এত কেঁদেছিলাম সেদিন, আমি মেনে নিতে পারছিলাম যে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিছুই হতে পারিনি। আমি মানতে পারছিলাম না যে আমি আমি হেরে গেছি। আমি বুঝতেই পারছিলাম না এটার মানে কি? আমি হারতে পারি কি করে? কারণ এরকম নয় যে পড়াশোনায় কখনো খুব ভালো নম্বর পেয়েছি, কিন্তু সেই বিষয়ে আমার ইন্টারেস্টও ছিল না। সরি এখানে কোনো টিচার থাকলে। কিন্তু যে বিষয়ে আমার ইন্টারেস্ট আছে, যদি তাতে হেরে যাই, তাহলে আমার খুব দুঃখ হয়। আমি বাবার কাছে গেলাম। উনি বললেন যে, "তোমাকে আরো তৈরি হতে হবে। বিকজ ইওর ফেলিয়ার ইজ দ্য ফার্স্ট স্টেপ টু বিকামিং এ সাকসেসফুল পারসন।" পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে অন্য মজা। তো বোঝাই যাচ্ছে আমি তখন খুবই ছোট ছিলাম। তারপর সময় এলো যখন আমার ফিল্ম চলেনি। 'শানদার'। সেটা চলার মতন ছিল না, তাই চলেনি। আম সেটা আমার ১ম সিনেমা যেটা ভালো হয়নি। আমি এখনো 'রাজি' নিয়ে ১০ টা ফিল্ম করেছি। সেটা সত্যিই ভালো সিনেমা হয়নি। ওই মুহূর্তে আমি খুবই দুঃখ পেয়েছিলাম। আবারও আমার বাবা এসে আমাকে বোঝালেন এবং উনি বললেন, স্বাভাবিকভাবেই উনি খুব সাপোর্ট করেছিলেন। কিন্তু উনি বলেছিলেন যে উনি আমায় একটা কোট দিয়েছিলেন। তাতে লেখা ছিল যে, "দ্য বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস।" আমি ওটাকে বড় করে একটা বোর্ডে দেওয়ালের ওপর আমার খাটের পিছনের দেওয়ালে টাঙিয়ে রেখেছি। সেটা আমি রোজ দেখি এবং ধীরে, ধীরে সেটা থেকে আমি বেরিয়ে এসেছি। সেটা থেকে বেরোনোর পর তার পরের বছর 'কাপুর অ্যান্ড সান' এলো, 'উড়তা পাঞ্জাব' এলো, 'ডিয়ার জিন্দেগি' এলো। তারপর যখন আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলাম, ইট ওয়াজ অ্যামেজিং! আমি তখন বুঝতে পারলাম, আমি রিয়ালাইজ করলাম যে ইটস অ্যাকচুয়ালি ইটস অল দ্য সেম থিং। আপনি যাই ফিল করুন না কেন, আপনার পরিশ্রমই আপনাকে সফলতা দেয়। তাই আপনি হেরে যান বা আপনি জিতে যান, সেটা ম্যাটার করে না। আপনাকে কাজ করে যেতে হবে, আপনাকে পরিশ্রম করে যেতে হবে। আমি শুধু এটাই বিশ্বাস করি। আপনাকে যে দর্শকরা জিজ্ঞেস করেছিলেন যে সাফল্যের মন্ত্র কি, আপনি বলছেন হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, যে অবশ্যই। কঠোর পরিশ্রম করবে সে ফল পরিশ্রম পাবে। করুন, কিন্তু মন দিয়ে। আমি জানি কথাটা খুব অদ্ভুত শোনায়, কিন্তু যারাই কথাটা বলে তার পিছনে একটা কারণ থাকে। কারণটা হলো, যখন কোনো কাজ আমরা মন দিয়ে করি, সেটা কখনো বিফলে যায় না। সেটা সবসময় রেকগনাইজড হয়। যখন লোকেরা আপনাকে রেকগনাইজ করে, আপনার কাজের জন্য আপনার ভক্ত তৈরি হয়, কখনো এমন কোনো পরিস্থিতি এসছে, কোনো ফ্যানের জন্য আপনার চোখে জল এসে গেছে, আপনার মনে হয়েছে খুবই ইমোশনাল একটা পরিস্থিতি? না, যখনই কেউ আমাকে অ্যাপ্রিশিয়েট করে, আমার ছবি এঁকে, কার্ড পাঠিয়ে, চিঠি পাঠিয়ে, তখন খুবই ইমোশনাল মনে হয় আমার। নিজেকে খুব গ্রেসফুল, খুব ব্লেসড বলে মনে হয়। যখন ইন্ডাস্ট্রির বিখ্যাত মানুষ যেমন বচ্চন স্যার, জাভেদ স্যার, গুলজার স্যার আমাকে সাপোর্ট করেন আর আমাকে বলেন যে, "খুব ভালো কাজ করছো, এভাবেই কাজ করে যাও।" তখন দায়িত্ব বেড়ে যায়। এখন দায়িত্ব বেড়ে গেছে যে আমায় ভালো কাজ করতে হবে। বাট আই হ্যাভ টু মেইনটেইন দ্য লেভেল অফ হিউম্যানিটি, সেটা ভালো থাকা প্রয়োজন, ভালো কাজের সাথে।
হিউম্যানিটির ব্যাপারে একটা ইনসিডেন্ট আমি দেখেছি। আপনি অক্ষয় কুমারের সাথে গেছিলেন সেলফ ডিফেন্স দিয়ে মহিলাদের সাথে একটা প্রোগ্রামে। সেখানে একজন মহিলা এসে আপনাকে বলেন যে কিভাবে তার স্বামী তাকে মারধর করত। তো ওনার সাথে কথা বলতে গিয়েও আপনি খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন। হ্যাঁ, কারণ আমি তো খুবই সেনসিটিভ। তাই যদি আমি কারোর সাথে কথা বলি, তো সে যা অনুভব করে সেটা আমিও অনুভব করি। আর ওনার গল্প শুনে আমার খুবই কষ্ট হয়েছিল। আমি এটা জানি যে এটা সর্বত্রই হয় ডোমেস্টিক ভায়োলেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র আমাদের দেশে নয়, আমাদের দেশের বাইরেও অনেক জায়গায়। কিন্তু ওনার অসহায়তা দেখে আমার খুব কষ্ট হয়েছিল। কোনোদিনই কোনো মহিলার এরকম পরিস্থিতিতে থাকা উচিত নয়। আম কারণ টু বি হিট বাই সামওয়ান, সেটা যদি আপনার ১ম বার হয়, আপনার বাবা যদি আপনার গায়ে কোনোদিন হাত না তুলে থাকেন, তাহলে সেই অধিকার কারোরই থাকতে পারে না। এটাই নিয়ম। আর আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলেননি। তাই আমি এটা বিশ্বাস করি যে গায়ে হাত তোলা ইজ নট রাইট। আমাদের ইতিহাসে নন ভায়োলেন্স এর একটা খুব বড় অধ্যায় আছে। আমরা পড়েছি গান্ধীজির বিষয়ে। দেয়ার ইজ এ রিজন। সেটাই আমাদের দেশের সভ্যতার স্বরূপ। সেটা আমাদের সংস্কৃতির স্বরূপ। সেই জন্য আমাকে মাফ করবেন, আমি হয়তো একটু বেশি বলছি। খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তার কারণ হলো এটা ঠিক নয়। কারোর জন্যই নয়। একদম ঠিক বলেছেন। আমার মনে হয় সবাই এই বিষয়ে সমর্থন জানাবেন। ডোমেস্টিক ভায়োলেন্স, বাচ্চাদের গায়ে হাত তোলা, বোনের গায়ে হাত তোলা, হ্যাঁ, স্ত্রীর গায়ে হাত তোলা একটা বড় অন্যায়। একদমই ঠিক নয়। যেমন আমাদের সোসাইটিতে যা হয়, যখনই কেউ একজন কোনো নতুন কিছু করার চেষ্টা করে তখনই ওকে সবথেকে বেশি সোসাইটি আটকাতে শুরু করে। এই জন্য আগে এগোতে দেয় না, কারণ আমার মনে হয় তারা সেটা করতে পারে না। এক্সাম্পল দাও আমায়। ফর এক্সাম্পল, যে আমরা নাচতে চাই, আর বিশেষত মানে মেয়েরা নাচ শিখতে চাইলে তখন থেকেই সমাজ তাকে সাপোর্ট করে না। তারা বলেন যে এটা মানে আমাদের মানে ওই সমাজে এই জিনিসগুলো ভালো নয়, এইভাবে করে সমাজে বেঁচে থাকাটা ঠিক নয়। আপনার জন্য না, কারণ আপনি তো সেলিব্রিটি, এত বড় ডিরেক্টরের মেয়ে। তো আমার দেখুন, মনে হয় আসল যে কথাটা হচ্ছে এই যে ডাইরেক্টরের মেয়ে বলে ওনাকে কেউ কিছু বলবে না। না, মানে আমার মনে হয় আপনি হয়তো এতটা স্ট্রাগলও করেননি, হয়তো আপনাকে অতটা স্ট্রাগল করতে হয়নি আর কি নিজের জীবনে। কিন্তু দেখুন, যেটা এবার আমাদের মতো এবার প্রশ্নটা শেষ করুন, হ্যাঁ, তবে না জবাব প্রশ্নটা দেবেন কি আমি উনি। বুঝতে পারছি না। আমার দেখুন, প্রশ্ন হলো ওনার এটা যে বক্তব্য হচ্ছে আপনি এত বড় একজন ডাইরেক্টরের মেয়ে, তো আপনাকে স্ট্রাগল করতে হয়নি। এটাই না প্রশ্ন। না, প্রশ্নটা হলো আমার এটা, মানে যে আমাদের সমাজে যারা মেয়ে হয় তাদের এগুলোর খুব কম সুযোগ দেওয়া হয়, এটা বড় অন্যায়। তো মেয়েরা সুযোগ পায় ইন্ডাস্ট্রিতে নাকি অন্য জায়গাতে? মানে যে কোনো জায়গাতেই, মানে না দেখুন, আমি ওনার প্রশ্নটা সিম্পলিফাই করে বলছি। উনি বলতে চাইছেন যে আমাদের সমাজে মেয়েরা এগিয়ে যাওয়ার পরিস্থিতি সেইভাবে পায় না, সুযোগ পায় না। কিন্তু আপনি সুযোগ পেয়ে গেছিলেন কারণ আপনি বড় একদম ঠিক কথা। ডিরেক্টরের মেয়ে, এই জন্য সুযোগ পেয়েছেন। কিন্তু সাধারণ মেয়েদের সমাজে বাধা দেওয়া হয়। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করতে হ্যাঁ, চাইছিলাম। তো আপনার প্রশ্ন হলো, আপনার, যদি আমি ভুল না করি, যে এটা কেন হয় বা এটা হওয়া উচিত নয়, আপনি আমার মত জানতে চান। হ্যাঁ, অবশ্যই এটা ভুল। এরকম হওয়া উচিত নয়। আমি জানি না ডিরেক্টরের মেয়ে বলে নাকি কেন। কিন্তু আমার পরিবারে আমার বড় হওয়াটাই এমন, যদি আমি অ্যাস্ট্রোনটও হতে চাইতাম, উনারা আমায় সাপোর্ট করতেন। কারণ দিনের শেষে আপনার স্বপ্ন পূরণ করার জন্য কাউকে প্রশ্ন করতে হবে না। প্রশ্ন করার দরকার নেই। আর আমাকে যখন কেউ মেয়েদের বিষয়ে কিছু বলতে বলে, তখন আমি এটাই বলি যে, তোমরা নিজেদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করো। কারণ এটা বলতে পারো না যে, ঠিক আছে, মা এটা বলেছে তাই মায়ের কথা রাখার জন্য আমাকে এটা হতে হবে বা ওটা করতে হবে। মায়ের অন্য কথা শোনো, কিন্তু নিজের কাজ করো। নিজের স্বপ্ন পূরণ করো। তুমি ঘরে বসে বলতে পারো না যে আমাকে এটা হতে হবে। তার জন্য তো নিজেকে পরিশ্রম করতে হবে। আমি বুঝতে পারছি যে অনেক সময় মেয়েরা বাধা পায়। কিন্তু নিজেদের তো সেখান থেকে বের করতে হবে। নিজেকে বলতে হবে যে আমি এটা করতে চাই, তার জন্য লড়তে হবে। আ একদমই এটা ঠিক নয়। মেয়েদের যা ইচ্ছে তাই করবে। সে যদি নাচতে চায়, গাইতে চায়, সে যদি দৌড়তে চায়, যা চাইবে সেটাই করবে। আমি আপনার সঙ্গে একদম সহমত। আর যদি আপনার এটাই প্রশ্ন হয়, তাহলে আমরা এগোতে পারি। আসলে বেশিরভাগ মানুষই এটা জিজ্ঞেস করতে চায়, বিশেষ করে মেয়েরা চায় যে আমরাও আলিয়া ভাট হতে চাই, আমরাও আলিয়ার মতো সাকসেসফুল হতে চাই। আমি এটা মনে করি না যে কারুর আলিয়া ভাট হওয়ার চেষ্টা করা উচিত। কারণ প্রত্যেকেরই একটা আইডেন্টিটি, নিজস্ব একটা পার্সোনালিটি আছে। আর বরং চেষ্টা করা যেতে পারে যে যাকে দেখছি তার থেকে আরো ভালো হওয়ার।
সেখানে কোনো ফিক্সড ফর্মুলা নেই যে আমি এই কারণে সফলতা পেয়েছি। হ্যাঁ, এভাবে বলতে পারা যেতে পারে যে আমার কাছে অপরচুনিটি খুব তাড়াতাড়ি এসেছে। তার কারণ হলো যে আমি মহেশ ভাটের মেয়ে, সবাই আমায় চেনেন। কিন্তু তারপর আমি কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে গেছি। এই যে আমি এই ১৩ টা সিনেমা করেছি, ডিরেক্টররা আমার কাছে এসেছেন। তাদের নিশ্চয়ই মাথা খারাপ নয় যে আমি কাজটা জানি না, অথচ আমার কাছে এসেছেন। আমি শুধু এটা বলছি যে হার্ড ওয়ার্ক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের ইন্ডাস্ট্রিতে ওই যে বলা হয় না এক্স ফ্যাক্টর, যেটা আমি এখনো অবধি বুঝতে পারিনি। সেটাও খুব বড় একটা ফ্যাক্টর। সেটা কি জিনিস আমি সেটা জানি না, কিন্তু ফ্যাক্টর আছে। একদিন ঠিক জেনে যাবে। কোনোদিনও জানতে পারব না। আমরা আপনাকে দেখেছি সানায়া থেকে উড়তা পাঞ্জাব, আর রোলগুলো খুবই বৈচিত্র্যপূর্ণ। সেগুলো কি আপনাকে ব্যক্তিগতভাবে বদলেছে, আপনাকে মানুষ হিসেবে ব্যক্তিগত জীবনে? প্রত্যেকটা চরিত্র আমাকে কোনো না কোনোভাবে বদলেছে। আ কিন্তু সেই অর্থে বলতে আমি চেষ্টা করি আমার কাজের সাথে নিজেকে অতটা না জড়াতে। আমি মনে করি যে সবথেকে ভালো উপায় হলো তোমার কাজের প্রতি নিষ্ঠাবান হও, কিন্তু সিরিয়াসটা কাজের প্রতি হও, নিজের প্রতি নয়। আপনার যে কাজ জীবনের একটা অংশ। আপনার পুরো জীবন হয়ে উঠতে পারে না। তাহলেই আপনার বন্ধু-বান্ধব, সম্পর্ক আপনার থেকে দূরে সরে যেতে থাকবে। তাই বাড়িতে ফিরে আমি আলিয়া ভাট নই, আমি শুধুই আলু। ইউ আর স্টিল দ্যাট বাবলি আমি আলিয়া। সবসময় যদি তা নাও থাকি, কিন্তু আমি সবসময় আলু থাকি। তো এমন কোনো অ্যাক্টর আছে যে আপনার ড্রিমে ছিল? আপনি শাহরুখের সাথে কাজ করেছেন, রণবীর সিং আর কাপুরের সাথেও আপনি কাজ করেছেন। অন্য কোনো স্টার আছেন যার সাথে? আমার তালিকাটা অনেকটা বড়। সবার সাথে কাজ করতে চাই। সব ডিরেক্টরের সাথে কাজ করতে চাই। কিন্তু আমি সত্যিই কাজ করতে চাই মিস্টার বচ্চনের সাথে। আর সেটা হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই ব্রহ্মাস্ত্রে একসাথে কাজ করব। সেটা অয়ন মুখার্জি ডিরেক্ট করছেন, রণবীরও আছে। আ আ সিনেমাটাতে বচ্চন স্যারও আছেন। আর আমি শুধু অপেক্ষায় আছি ওনার সাথে কাজ করার জন্য। আর এটা আমি পড়েছিলাম আমির খান আপনাকে ঠগস অফ হিন্দুস্তানের জন্য অ্যাপ্রোচ করেছিলেন আর আপনি না বলে দিয়েছিলেন, তাই না? না, মানে এরকম অনেক ফিল্ম আমার কাছে আসে যেটা আমির খান আমাকে অফার দেননি। কিন্তু আমি যে ফিল্মগুলো করি না সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। কোনো ড্রিম রোল আছে যেটা করতে চান? আমি একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে চাই। যেমন শাহরুখ খান 'ডর' সিনেমাতে করেছিলেন সেরকম। অনেকটা যেমন রণবীর পদ্মাবতে হ্যাঁ, করেছিলেন। ঠিক সেরকম। নেগেটিভ মানে একটুখানি সাদাসিধে দেখতে, কিন্তু ভিতর থেকে চতুর। সাধারণত ভাই-বোনেদের মধ্যে থেকে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হয়। আপনারও বোন আছে, আপনাদের এজ ডিফারেন্সও আছে। আপনার সম্পর্ক কেমন বোনের সাথে? আম আমাদের ৫ বছরের তফাৎ। একসাথে অতটা সময় কাটানোর সময় পাওয়া যায় না, ঝগড়াঝাটিও কম হয়। যখন আমি ছোট ছিলাম তখন খুব ঝগড়া করতাম। আমরা কথাও বলতাম না একে অপরের সাথে। কিন্তু এখন ও আমার আম আ চোখের মণি হয়ে উঠেছে। ও আমার সবথেকে কাছের মানুষ। যখন আমি আ ক্লান্ত থাকি বা বিরক্ত থাকি, ৫ মিনিট ওর সাথে কথা বললেই আমার মনটা ভালো হয়ে যায়। আমার মনে হয় ও পৃথিবীর সবথেকে ভালো মানুষ। আ ঠিক যেন অ্যাঞ্জেল। তাই বুঝতেই পেরেছেন নিশ্চয়ই কেমন সম্পর্ক। খুব ভালো সম্পর্ক আমাদের। আলী, আমরা আপনাকে সব রকম প্রশ্ন করেছি, পরিবার, সিনেমা, আপনার ক্যারিয়ার, ইন্টেলিজেন্সের প্রশ্ন। আপনি খুব ভালোভাবেই তার উত্তর দিয়েছেন, খুব খোলা মনে সুন্দর উত্তর দিয়েছেন আপনি। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জজ সানি রায় আজকের মামলার। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম নতুন প্রজন্মের সবথেকে জনপ্রিয় স্টার আলিয়া ভাটের ওপর। আমরা আলিয়াকে জিজ্ঞেস করলাম তার সিনেমার ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে, ওনার কাজকর্মের ব্যাপারে, ওনার প্যাশনের ব্যাপারে, ওনার চোখের জলের ব্যাপারে এবং আনন্দের ব্যাপারে। এখন সময় হয়েছে আপকে আদালতে আজকের জজ শশী সানির রায়ের। আলিয়া, আপনার উত্তর খুব ইন্টারেস্টিং ছিল, খুব ম্যাচিওর ছিল, আর খুব অনেস্ট মনে হয়েছে। আপনি এত ছোট বয়সে অনেক বড় নাম কামিয়েছেন। আপনি নিজেও একটা ট্যালেন্টেড ফ্যামিলি থেকে এসেছেন। সেজন্য আপনার দায়িত্ব আরও বেড়ে যায়। আর আপনাকে আরও ভালো কাজ করতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে শুধুমাত্র ভালো কাজ করুন, দেশে বিদেশে সব জায়গা থেকে পুরস্কার জিতুন আর নিজের ফ্যানদের খুশি করুন।
আর আরেকটা কথা, আপনি বলেছিলেন আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে আছেন। যদি আপনি আপনার আওয়াজ এই জিনিসটার বিরুদ্ধে আরো আওয়াজ তুলতে পারেন, ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন, ভায়োলেন্স অ্যাগেনস্ট ডোমেস্টিক অ্যাট হোম, এই ব্যাপারে সরব হলে আরো ভালো হবে। আপনাকে নেক্সট ফিল্মের জন্য অনেক শুভকামনা। অপেক্ষায় থ্যাংক রইলাম। ইউ। আমাদের প্রার্থনা রইল, শুভকামনা রইল আলিয়া ভট্টের জন্য। এত ছোট ক্যারিয়ারে উনি ভালো ভালো সিনেমা করেছেন, যেগুলোতে খুব ভালো মেসেজ আছে। ওনার কমিটমেন্ট আছে এমন কিছু বিষয় নিয়ে যা দেশের মহিলাদের সাথে যুক্ত। উনি এই কমিটমেন্টের সাথে এইভাবেই কাজ করে যান। এন্টারটেইন করতে থাকুন, মানুষের থেকে ভালোবাসা পেতে থাকুন, শুভেচ্ছা পেতে থাকুন। এই শুভকামনার সাথে আজকের শো এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন এক অতিথির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।